যখন ডোনাল্ড ট্রাম্পকে প্রথমবার পরাজিত করে রিপাবলিকান গভর্নমেন্টকে পরাজিত করে জো বাইডেন ক্ষমতায় আসেন, তখন ডেমোক্রেটদের প্রতি একটা আকাশচুম্বী প্রত্যাশা আমেরিকার জনগণের প্রতি ছিল এবং তারই একটা প্রতিফলন আমরা সেই ম্যান্ডেটে দেখেছিলাম। সেক্ষেত্রে একটা বড় বিষয় এবং এই অ্যানালিসিস অনেকেই করেছেন যে বিগত 4 বছরে আসলে ডেমোক্রেটরা পার্টিকুলারলি জো বাইডেন ওনার নেতৃত্বে কতখানি সেই জায়গাগুলো অ্যাচিভ করতে সক্ষম হয়েছেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাগুলো সকলে যে জায়গাটায় মানে হাইলাইট করেন এটা হচ্ছে যে অর্থনৈতিক মুক্তির জায়গাটা বা ডেভেলপমেন্টের জায়গাটা সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা কত বড় ছিল। এবং আমরা সকলে জানি যে যদিও আমরা অ্যানালিস্ট হিসেবে, আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে আমেরিকার পাওয়ারের ভূমিকাটা অনেকটা হাইলাইট করি, কিন্তু আমেরিকার নির্বাচনের ক্ষেত্রে বা একটা বিদায়ী গভর্নমেন্টকে যখন মূল্যায়ন করবে আমেরিকা জনগণ, তখন জাতীয় উন্নয়নের ক্ষেত্রে আসলে কি ভূমিকা সেই সরকারের ছিল সেটাই মূল বিষয় হয়ে যায়। ওই জায়গাটাতে অনেকেই এই অর্থনৈতিক বিষয়গুলোকে নিয়ে, সামাজিক উন্নয়নের বিষয়গুলোকে নিয়ে, মাইগ্রেশন ইস্যুগুলোকে নিয়ে হাইলাইট করার চেষ্টা করেন, যেহেতু আমরা জানি যে এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইভেন এখন অনেকে বলছেন যে আমেরিকার লিটারেসির রেটটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা হয়তো চিন্তাই করি না, আমরা মনে করি যে আমেরিকা ডেফিনেটলি এডুকেশনের কনটেক্সট থেকে অনেক উপরের দিকে অবস্থান করা একটা দেশ, কিন্তু এটাও নির্ধারণ করে যে যে জায়গাগুলোতে আসলে যুক্তরাষ্ট্র তার শক্তিমত্তার বহিঃপ্রকাশ করতে গিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, আসলে আভ্যন্তরীণ জায়গায় সাধারণ মানুষ কি সেই জায়গাগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে কিনা। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ওটা নিয়েই হয়তোবা জো বাইডেনকে তার ডিফেন্সে বক্তব্যটা দিতে হবে যে বিগত 4 বছর তিনি যা করেছেন সেটা আমেরিকার জাতীয় স্বার্থ, উন্নতি, এই সব কিছুর জন্য কতখানি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি একই সাথে অলরেডি ডোনাল্ড ট্রাম্প যে বক্তৃতামালা দিয়েছেন তার ক্যাম্পেইনে বা নির্বাচনে জয়লাভের পরে, তাতে আমরা বুঝতে পারি যে আসলে সেখানে অনেকগুলো ফারাক রয়েছে, যে কারণেই মানুষের ম্যান্ডেটটা হয়তো এবার রিপাবলিকানদের কাছে গেছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো ইন্টারনাল বা আভ্যন্তরীণ যেই চ্যালেঞ্জগুলো সেগুলো অনেক, সামনের যে গভর্নমেন্ট আসছে তার জন্য, এবং যে কারণে আমরা কিছুটা দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তৃতাগুলো রয়েছে সেটা তার মধ্যে অনেকগুলো জায়গায় বেশ স্ট্রং কিছু স্টেটমেন্ট উনি বহু আগে থেকে দিয়ে রাখছেন। যেমন উনি একবার বলছেন যে চায়নার সাথে খুবই স্ট্রং একটা ট্যাক্স এবং ট্যারিফ পলিসিতে যাবেন এবং চাইনিজ পণ্য আমেরিকায় ঢোকায় মোটামুটি মুশকিল হয়ে যাবে এই পরিমাণ জায়গা। সুতরাং আমরা বুঝতে পারছি যে অর্থনৈতিক জায়গায় চায়নার সাথে ইউনাইটেড স্টেটসের একটা গুরুত্বপূর্ণ মুখোমুখি অবস্থান হয়তো বা সামনে আমরা দেখতে পাবো, যেখানে এই জায়গাটাকে লেজিটিমেসি দেওয়া হচ্ছে এই চিন্তা করে যে এটা আমেরিকার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। একই জিনিস খুব ইন্টারেস্টিংলি আমরা কানাডার সাথে এক ধরনের আলোচনা দেখতে পেলাম আর কি। সো এই জায়গাগুলো ডোনাল্ড ট্রাম্প বলে একটা বিষয় তো তিনি তো জিতে গেছেন, এখন তো ওনার রিটোরিক পলিসির দরকার নাই, উনি হয়তো এখন যে কথাগুলো বলছেন সেগুলো অবশ্যই চেষ্টা করবেন বাস্তবায়ন করার জন্য। আরেকটা বিষয় সবসময় থাকে, সেটা হচ্ছে যে ইললিগাল ইমিগ্রেন্টস, এটা রিপাবলিকানদের একটা স্ট্রং পলিসি টু স্টপ ইলিগাল ইমিগ্রেশন, এবং এটা যখন আসে তখন নজরটা সবচেয়ে আগে যায় হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং বিশেষ করে তার নেইবারিং কান্ট্রি মেক্সিকো দিক থেকে শুরু হওয়া যে দেশগুলো রয়েছে, যেখান থেকে কার্যত আনডকুমেন্টেড মাইগ্রেশনের অনেক এলিগেশন থাকে। তো এই জায়গাটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা গুরুত্বপূর্ণ পলিসি হবে যে ইমিগ্রেশনকে কিভাবে রেগুলেট করা যাতে করে ততটুকুই সম্ভব যতটুকু আমেরিকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। একটু জানতে যদি চাই স্যার যে সম্প্রসারণ নীতির বিশ্বাসটা সবার মধ্যে তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। ও কানাডা নামে তিনি হচ্ছে ট্রুথে একটা পোস্ট করেছেন একদম কানাডার সঙ্গে তাদের ম্যাপ দিয়ে, যে কানাডা আসলে সার্বভৌম কোনো দেশ নয়, তাই কানাডার উচিত আমেরিকার সঙ্গে থাকা। গ্রিনল্যান্ডকে তিনি নিয়ে নিতে চাচ্ছেন, এরকম কিছু বিষয় আছে। সেগুলো আসলে কি ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন? এটা খুবই ইন্টারেস্টিং, মানে এই কারণ যে আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের প্রথম 4 বছর দেখি, এক্সপ্যানশনিস্ট পলিসির জায়গাটায় ডোনাল্ড ট্রাম্প যতখানি মানে আমরা এর এভিডেন্সগুলো দেখি যে কী বাস্তবায়ন করতে উনি সক্ষম হয়েছেন, তার থেকেও বড় বেশি ছিল হচ্ছে এক ধরনের প্রোটেক্টিভ ন্যাশনালিস্ট জায়গা। এটা কীরকম, সেরকম উনি যেমন বলেছিলেন যে মেক্সিকোর সাথে একটা ওয়াল তৈরি করা হবে যাতে করে কখনো মেক্সিকো থেকে ইলিগাল ইমিগ্রেশন আমেরিকায় না হয়। যদিও এটা বাস্তবিক পক্ষে করা সম্ভব হয়নি, বাট এক ধরনের রেস্ট্রিকটিভ মাইগ্রেশন পলিসি সেগুলো আমেরিকানরা খুব পছন্দ করেন। এটার একটা বড় ধরনের গ্রহণযোগ্যতা সাদা আমেরিকানদের মধ্যে, বিশেষ করে যারা একটু বেশি বয়স্ক তাদের মধ্যে থাকে, কারণ তারা মনে করেন, এবং যারা আরবান এডুকেটেড ওই ডেমোগ্রাফির অংশ না, মাচমোর সেমি আরবান, পেরি আরবান এবং মানে একটু পুরনো ধ্যান ধারণার বয়স বেশি, তারা মনে করেন যে আসলেই মাইগ্রেশনের দ্বারা আমেরিকার যে একটা একক ঐতিহ্য, ইউনিকনেস, এটা চলে যায়। এটা একটা সাধারণ কমন ফেনোমেনন, এবং পপুলিস্ট লিডাররা সাধারণত এটাকে পুঁজি করে তাদের কিন্তু যে মানে তাদের যে পপুলারিটি
এটা বাড়ানোর চেষ্টা করেন এবং এটা অনেক সময় কাজেও দেয়। এটা আমাদের মানে আমাদের দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের আমরা চিত্র এখানে দেখতে পাই। সো এক ধরনের পপুলিস্ট কালচার হচ্ছে যে এক্সপ্যানশনিজমের একটা আবহ তৈরি করা। এটা অনেকটা চিন্তা করা যায় এই জিনিসটা বহু আগে মানে আমরা যদি বলি যে মানে একসময় 1930s-এ অ্যাডলফ হিটলারও করার চেষ্টা করেছিলেন। আমি কম্পেয়ার করছি না, মানে এটা একদম ভিন্ন সময়, ভিন্ন ব্যক্তিত্ব এবং ভিন্ন দেশের কথা। কিন্তু এই এক্সপ্যানশনিজম যে ইউরোপের বেশিরভাগ অংশ জার্মানির অংশ হওয়া উচিত, সেটা করতে গিয়েই পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা। এখন সেই বাস্তবতা ভিন্ন, কিন্তু এক্সপ্যানশনিজম বা এই বিষয়গুলোকে পলিটিক্যাল রেটরিকের মধ্যে আনা বা সামনে রাখা, সকলের সামনে উপস্থাপন করাটা একটা স্টাইল এই ধরনের লিডারশিপের, যেটা তার পপুলারিটি অনেকাংশে হয়তো বাড়ায়।